কি হবে যদি আমরা সূর্যকে জল দিয়ে নিভিয়ে দিই? সত্যিই কি সূর্য আগুনের মতো নিভে যাবে? বয়ে চলা নদীর ওপরে ব্রিজের স্তম্ভ কিভাবে তৈরি করা হয়? আপনি কি সত্যিই সমুদ্রের নিচে যেতে পারবেন, তাও আবার না ভিজে? এবং এই 4000 সুপার বিলাসবহুল গাড়ি সমুদ্রের নিচে কি করছে? এই মহিলার মৃত্যু 1951 সালে হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন বা না করুন তিনি আজও বেঁচে আছেন এবং মানুষের চিকিৎসা করছেন। কেন পিসার হেলানো টাওয়ার কখনোই পড়বে না, যদিও এটা হেলে আছে? এবং আপনি বিশ্বাস করবেন না যে মশা নিরামিষাশী হয়ে থাকে। এই ত্রিভুজাকৃতির মধ্যে একটি বর্গক্ষেত্র লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। এই যে ছবিতে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন এটি কারো আঙ্গুলের ছাপ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটি আঙ্গুলের ছাপ নয়, বরং একটি দ্বীপ। এই দ্বীপের নাম হচ্ছে বালজেনিক দ্বীপ এবং আপনি আদর করে এটিকে আঙ্গুলের ছাপের দ্বীপও বলতে পারেন। এবং এই দ্বীপের এই আঙ্গুলের ছাপের মতো চেহারা প্রতিকৃতি কোনো জাদুর কৌশল নয়। আসলে এর পেছনে মূল কারিগর হলো এর প্রতিবেশী দ্বীপের লোকেরা। 1800 সালের দিকে তারা এখানে এসে চাষাবাদ করত। তাদের ফসল বাঁচানোর জন্য তারা ক্ষেতের চারপাশে একটি গোলক ধাঁধার মতো দেয়াল তৈরি করেছিল, যার কারণে পুরো দ্বীপটি একটি বিশাল আঙ্গুলের ছাপের মতো দেখতে শুরু হয়েছে, যা আজও গুগল আর্থে আপনি একদম স্পষ্টভাবে দেখতে পাবেন। আপনি কি কখনো ভেবেছেন যে বয়ে চলা নদীর উপরে ব্রিজের স্তম্ভ কিভাবে তৈরি করা হয়? আসুন জেনে নেই। আসলে এই স্তম্ভগুলো তৈরি করার জন্য কফ ড্যাম ব্যবহার করা হয়। কফ ড্যাম হলো একটি অস্থায়ী কাঠামো যা ইস্পাতের পাত বা কখনো কখনো কংক্রিটের ব্লক দিয়ে তৈরি করা হয়। এটি এক ধরনের সিল করা দেয়াল যা জলকে বাইরে থেকে আটকে রাখে। এবং সবার প্রথমে কফ ড্যামকে ক্রেন এবং ভারী মেশিনের সাহায্যে নদীর তলদেশে স্থাপন করা হয়। যখন একটি আবদ্ধ এলাকা তৈরি হয়ে যায় তখন তার ভেতরে জল পাম্পের সাহায্যে বাইরে বের করে দেওয়া হয় এবং তারপর সেই শুকনো এলাকার ভেতরে ভিত্তি স্থাপন করা হয় এবং ধীরে ধীরে একটি মজবুত স্তম্ভ তৈরি করা হয় এবং যার উপরে পুরো ব্রিজটি দাঁড়িয়ে থাকে। এটি এমন একটি যন্ত্র যেখানে বসে আপনি সমুদ্রের নিচে যেতে পারবেন, ডাইভিং স্যুট না পরেও এবং না ভিজে। এই যন্ত্রটির নাম হচ্ছে ডাইভিং বেল। এটি ঠিক সেভাবেই কাজ করে যেমন একটি গ্লাসকে উল্টো করে জলে ডুবিয়ে দিলে হয়। গ্লাসের ভেতরে বাতাস আটকে থাকে এবং এই ডাইভিং বেলও এই নীতিতেই কাজ করে। প্রথমে এই বেলটিকে জলের নিচে নামানো হয়, তারপর সংকুচিত বাতাস পাম্প করে বেলের ভেতরে থাকা জল বাইরে বের করে দেওয়া হয়। এতে ভেতরে একটি শুকনো বায়ু স্থান তৈরি হয় যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারে। তবে নিচে যাওয়ার আগে ডুবুরিদের একটি চাপ মেম্বারদের মধ্য দিয়ে যেতে হয় যাতে তাদের শরীরের জলের নিচের পরিবর্তিত চাপের জন্য প্রস্তুত হতে পারে। এবং তারপর শুরু হয় সমুদ্রের রহস্য অন্বেষণের যাত্রা, যা সামুদ্রিক জীবন অধ্যয়ন হোক বা সমুদ্রে লুকানো সম্পদ নিয়ে গবেষণা। এটি এমন একটি ত্রিভুজাকৃতির আকার যা দিয়ে আপনি একটি বর্গাকার আকৃতির সীমানা তৈরি করতে পারেন এবং এর নাম হলো রোলেক্স ট্রায়াঙ্গেল। এটি কোনো সাধারণ ত্রিভুজ নয়, বরং এটি 3টি বৃত্তের ছেদ থেকে তৈরি হয়। এই 3টি বৃত্তের ব্যাসার্ধ একটি সমবাহু ত্রিভুজের বাহুর সমান হয়। এই ত্রিভুজের বৈশিষ্ট্য হলো আপনি এর প্রস্থ যে কোনো দিক থেকে পরিমাপ করুন না কেন তা সবসময় স্থির থাকবে এবং এই স্থির প্রস্থের কারণে এটি রোটনি ইঞ্জিনেও ব্যবহৃত হয়। আর যদি আপনি রোলেক্স ট্রায়াঙ্গেল থেকে চাকা তৈরি করতে চান তবে এটি সমতল পৃষ্ঠে বেশ মসৃণভাবে রোল তৈরি করে, একদম গোল চাকার মতো। তাত্ত্বিকভাবে এটি সাইকেলের চাকাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু তার জন্য একটি জটিল এক্সেল মেকানিজম তৈরি করতে হবে। এ কারণে এই আকার বেশিরভাগ ক্ষেত্রে জটিল ইঞ্জিনিয়ারিং এবং যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। বিশ্বের প্রথম লিফটগুলোতে যদি তার ছিঁড়ে যেত তাহলে সোজা নিচে পড়ে যেয়ে প্রায় মৃত্যু নিশ্চিত হয়ে যেত। এরপর এলেন অ্যালিশিয়া ওটিস, যিনি লিফটের জন্য বিশেষ প্রথম নিরাপত্তা ব্যবস্থা আবিষ্কার করেন এবং এটি প্রমাণ করার জন্য তিনি নিজের জীবনও বাজি রেখেছিলেন। ওটিস একটি লিফটে চড়লেন, উপরে পৌঁছে বললেন কেটে ফেলো। যেইমাত্র দড়ি কাটা হলো তার স্প্রিং লোডেড নিরাপত্তার ব্রেক পাশের খাঁজে আটকে গেল এবং লিফটটি থেমে গেল। সেই দিন থেকে লিফট নিরাপদ হয়ে গেল এবং ওটিস একজন কিংবদন্তি হয়ে উঠলেন। এই মহিলার মৃত্যু 1951 সালে হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন বা না করুন তিনি আজও জীবিত এবং মানুষের চিকিৎসা করছেন। ইনি হলেন হেনরিয়েটা ল্যাক্স। তার মৃত্যু ক্যান্সারের কারণে হয়েছিল এবং তার মৃত্যুর পর একজন ডাক্তার তার টিউমারের নমুনা গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠান। সেই সময় বিজ্ঞানীরা গবেষণাগারে মানব কোষ বৃদ্ধি করে সেগুলোর উপর নতুন চিকিৎসা পদ্ধতি পরীক্ষা করতেন, কিন্তু একটি সমস্যা ছিল। 1951 সালের আগে যত কোষ বৃদ্ধি করা হতো সেগুলো কিছুদিনের মধ্যেই মারা যেত, কিন্তু হেনরিয়েটার কোষগুলো ছিল ভিন্ন। এই কোষগুলো ছিল সম্পূর্ণ অমর, অর্থাৎ এগুলো মরছিল না এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। এ কারণে এই কোষগুলোকে গবেষণার জন্য সারা
বিশ্বে বিতরণ করা হয় এবং এদের নাম রাখা হয় হেলা সেলস। তখন থেকে হেলা সেলসের ব্যবহার সব ধরনের উন্নত গবেষণা এবং ভ্যাকসিন তৈরিতে ব্যবহার হতে লাগলো। তা পোলিও ভ্যাকসিন হোক বা কোভিড ভ্যাকসিন, সবগুলোতেই হেলা সেলসের সাহায্য নেওয়া হয়েছিল। এভাবেই হেনরিয়েটার কোষ আজও জীবিত এবং এখন পর্যন্ত কোটি কোটি মানুষের সে জীবন বাঁচানোর চেষ্টা করেছে বলে বিজ্ঞানীদের ধারণা। মশা আসলে নিরামিষাশী। হ্যাঁ, সত্যি, রক্ত শুধু স্ত্রী মশাই পান করে, আর পুরুষ মশাগুলো বেচারা ফুলের রস এবং ফলের রস খেয়ে বেঁচে থাকে। এরা ঠিক মাছিদের মতো ফুলের উপরে বসে রস পান করতে থাকে। কিন্তু কেন? আসলে স্ত্রী মশাদের তাদের ডিম্বাণু বিকাশের জন্য রক্তের প্রয়োজন হয়। এ কারণেই তারা রক্ত চুষে নেয় এবং এ কারণে স্ত্রী মশা প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে, যখন পুরুষ মশাদের জীবনকাল মাত্র 1 সপ্তাহ। মানে রক্ত স্ত্রী মশা পান করে কিন্তু পুরুষ মশাগুলো বদনাম হয়। এটি হলো সমুদ্রের গভীরে সমাধিস্থ হওয়া 4000 সুপার বিলাসবহুল গাড়ি, যা এখনো উদ্ধার করা যায়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ফেলিসিটি এস নামের একটি কার্গো জাহাজ জার্মানি থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এর সাথে একটি বৈদ্যুতিক গাড়ি ছিল যা পুরো জাহাজের জন্য সমস্যা তৈরি করে। আসলে এই বৈদ্যুতিক গাড়ি লিথিয়াম ব্যাটারিতে শর্ট সার্কিট হয়, তাতে আগুনও ধরে যায়। এই আগুন এতটাই তীব্র ছিল যে পুরো জাহাজটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল এবং এই আগুনের কারণে $38 মিলিয়ন বিলাসবহুল গাড়ি সমুদ্রে ডুবে যায়, যার মধ্যে ছিল 190টি বেন্টলি, 95টি ল্যাম্বরগিনি, 884টি অডি, 1010টি অ্যাভেন্টাডর এবং আরও অনেক সুপারকার। কিন্তু জাহাজের কর্মীদের ভাগ্য ভালো ছিল। জরুরি সংকট এবং দ্রুত পদক্ষেপের কারণে সব কর্মী বেঁচে গিয়েছিলেন, কিন্তু এই স্বপ্নের গাড়িগুলো এখনো সমুদ্রের নিচেই সমাধিস্থ। এই লোকেরা যে খারাপ অবস্থায় এত উঁচু পাহাড় থেকে গড়াতে গড়াতে নিচের দিকে ছুটছে দেখে মনে হচ্ছে যেন তাদের পেছনে মৃত্যুর ফেরেশতা দৌড়াচ্ছে, কিন্তু না, তারা নিজেরাই কিছু ধরার জন্য ছুটছে এবং সেটি হলো এই ছোট পনিরের টুকরো। আসলে এটি রোলিং গ্লস্টার নামের একটি উৎসব, যা ইংল্যান্ডের গ্লস্টারশায়ার এলাকার প্রতি বছর পালিত হয়। এই উৎসবটি একটি 200 গজ লম্বা একেবারে খাড়া পাহাড় থেকে 3 থেকে 4 কিলোগ্রামের একটি পনিরের টুকরো নিচে ফেলা হয় এবং যেই মাত্র পনির ফেলা হয়, উৎসবে অংশগ্রহণকারী মানুষদের পূর্ণ গতিতে গড়াতে গড়াতে উঁচু পাহাড় থেকে নিচে নামতে হয়। এই প্রতিযোগিতায় জেতার জন্য এই লোকেরা এত দ্রুত গতিতে নিচে নামেন যে প্রতি বছর কারো হাত, কারো পা, কারো ঘাড়, কারো পাজর ভেঙে যায় অথবা আঘাত পায়। আর যে সবার আগে নিচে পৌঁছায় সে 3 থেকে 4 কোটি টাকা নয়, বরং 3 থেকে 4 কিলোগ্রাম পনিরের টুকরা পায়। হ্যাঁ, শুধু পনিরের টুকরার জন্য। এটি হলো বিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে সাধারণ ইলেকট্রনিক ট্রেন। দেখতে একদম দারুণ লাগছে, কোনো ধাক্কা বা টান ছাড়াই নিজে নিজেই চলছে এবং ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ঘুরতে থাকে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটি আপনি খুব সহজ উপায়ে বাড়িতে বানাতে পারেন। এর জন্য আপনার দরকার হবে একটি অনাবৃত তামার তার, একটি ছোট ব্যাটারি, 2টি নিউডিমিয়ার ম্যাগনেট। এরপর সহজ 2টি কৌশল দেখুন। তামার তারটিকে সর্পিল আকারে ঝাঁকিয়ে নিন, তারপর 2টি ম্যাগনেটকে ব্যাটারির 2টি প্রান্তে লাগিয়ে দিন। যেই মাত্র আপনি ব্যাটারিটিকে তারের ভেতরে রাখবেন, বুম, আপনার মিলে ইলেকট্রনিক ট্রেন চলতে শুরু করবে। এই বিজ্ঞাপনের আসল নাম হচ্ছে হেমোপোলার মোটর এবং এটি স্কুল বা কলেজের বিজ্ঞান প্রকল্পের জন্য একদম উপযুক্ত। আপনি কি জানেন যে ডাক্তার প্রায়শই আপনাকে জিহ্বা বাইরে বের করতে বলেন? কিন্তু কেন? উত্তরটি সহজ, কারণ শুধুমাত্র জিহ্বা থেকে ডাক্তার আপনার স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা সম্পর্কে ধারণা করতে পারেন। আমাদের জিহ্বা বা জিভের রং থেকে অনেক কিছু জানা যায়। যদি আপনার জিহ্বা হালকা সাদা আস্তরণ থাকে, তবে এর অর্থ হচ্ছে আপনার ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যদি অভ্যন্তরীণটি হলুদাভেদ থাকে, তাহলে বুঝবেন যে হজমে গোলমাল আছে, অর্থাৎ পেটে অ্যাসিডিটি, বদহজম বা পেটের সমস্যা হতে পারে। আর যদি আপনার জিহ্বা একদম সুস্থ গোলাপি হয়, তবে চিন্তার কোনো কারণ নেই, স্বাস্থ্য একদম সঠিক পথেই আছে। তো বন্ধুরা, পরের বার ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার নিজের জিহ্বা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন আপনার স্বাস্থ্য কেমন আছে। পিসার হেলানো টাওয়ার সম্পর্কে একটি মিথ আছে যে এটি যে কোনো সময় পড়ে যাবে, কিন্তু সত্য হলো এই টাওয়ারটি এখন আর কখনোই পড়বে না, অন্তত আগামী কয়েকশো বছর পর্যন্ত। এই টাওয়ারটি 1173 সালে তৈরি করা হয়েছিল এবং নির্মাণের পরপরই এটি হেলে যেতে শুরু করে। এর কারণ ছিল সহজ, এর ভিত্তি নরম বালি এবং মাটির উপর স্থাপন করা হয়েছিল, যা একেবারেই স্থিতিশীল ছিল না। পরের অনেক শতাব্দী ধরে এটি ধীরে ধীরে আরো হেলতে শুরু করলো। 1990 সালের দিকে এর হেলানোর কোণ প্রায় 5.5 ডিগ্রি হয়ে গিয়েছিল, মানে আক্ষরিক অর্থেই পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন বিশেষজ্ঞরা এটিকে পর্যটকের জন্য বন্ধ করে দিয়েছিল। এরপর 1990 সালের দিকে এটি বড় স্থিতিশীলতার প্রকল্প চালু করা হয়। ইঞ্জিনিয়াররা যত্ন সহকারে মাটি সরিয়ে এবং ভারী কাউন্টার ওয়েট ব্যবহার করে টাওয়ারটিকে সোজা করেন। 2001 সাল পর্যন্ত এর হেলানোর কোণ 17 ইঞ্চি বা প্রায় 40 সেন্টিমিটার পর্যন্ত কমিয়ে আনা হয়। বর্তমানে এই টাওয়ারটি স্থিতিশীল এবং বিজ্ঞানীরা অনুমান করেন যে এর বর্তমান অবস্থা অনুযায়ী এটি অন্তত আরো 300 বছর হয়তো দাঁড়িয়ে থাকবে।
ভাবুন কি হবে যদি আমরা সূর্যকে জল দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করি। উত্তরটি কিছুটা চমকপ্রদ হবে। সূর্য কোনো সাধারণ আগুন নয় যা জল দিয়ে নিভে যাবে, বরং এটি একটি সুপার হট প্লাজমা বল, যেখানে আয়নিত গ্যাস, হাইড্রোজেন এবং হিলিয়াম ক্রমাগত নিউক্লিয়ার ফিউশন ঘটাচ্ছে। সূর্য এত বড় যে প্রায় 13 লক্ষ পৃথিবী তার ভেতরে এঁটে যেতে পারে। মানে আমরা আমাদের সৌরজগতের সমস্ত জল সূর্যের উপরে জেলে দিই যদি, তবে সমুদ্রের এক ফোঁটা পড়ার মতোই হবে। এখন একটি আকর্ষণীয় তথ্য বলি। আমাদের থেকে প্রায় 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহ আছে যার নাম GJ1214b। এই গ্রহটি প্রায় সম্পূর্ণভাবে জল এবং বরফ ঢাকা বলে মনে করা হয়। এখন ধরে নিন যে আমরা এই গ্রহটিকে এই মহাকাশের ফায়ার হোজের মতো ব্যবহার করে সূর্যের উপর জল ঢেলে দিলাম, তাহলে কি হবে? যখন জল সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন এটি ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হবে এবং সূর্যের চরম তাপের কারণে মুহূর্তে বাষ্পে পরিণত হবে। এরপর সেই জলের অণুগুলো ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত হবে। আর হাইড্রোজেন তো এমনিতেই সূর্যের প্রধান জ্বালানি। মানে জল ঢালার ফলে সূর্য আরো বেশি জ্বালানি পাবে, নিভে যাওয়ার পরিবর্তে আরো তীব্রভাবে জ্বলতে শুরু করবে। এছাড়াও এত জল যোগ করার ফলে সূর্যের ভর কিছুটা বেড়ে যাবে এবং ভর বাড়ার অর্থ হলো এর মধ্যাকর্ষণও শক্তিশালী হবে। শক্তিশালী মধ্যাকর্ষণ সূর্যকে আরো সংকুচিত করবে, যার ফলে নিউক্লিয়ার ফিউশন আরো তীব্র হবে। মানে সহজ কথায় যদি উত্তর দেই, সূর্য আরো শক্তিশালী এবং আরো বেশি গরম হয়ে যাবে। আর যদি এমনটা হয় তবে 15 কোটি কিলোমিটার দূরে থাকা পৃথিবীতে এর সরাসরি প্রভাব পড়বে। তাপমাত্রা এবং বিকিরণ উভয়ই বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছেন সূর্যের ভেতরে আমরা যদি জল ঢেলে দিই তাহলে কি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।